তেলের দাম আরও বাড়বে এটাই আশঙ্কা করা হচ্ছে। রাত্রিবেলায় তুমি যদি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বেরোতে যাও তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা আমরা নির্ভরশীল তেলের ওপরে। ভারত একটা কাঁটা হয়ে দাঁড়ায় বিশ্বের সবার কাছে। আমরা কিন্তু সত্যিই একটু কম ভাবছি। দেখা তো যাচ্ছে যে তেলের দাম বাড়ছে, অতএব তুমি বলতেই পারো যে এই নীতি বদলটা হয়তো ঠিক হয়নি। যেটা পেট্রোল পাম্পে গিয়ে আমি যে দামটা দিচ্ছি সেটা কিন্তু অনেক কিছুর যোগফল। সরকারের একটা দায় থাকে যে তাৎক্ষণিক কিছু একটা করার। গোদ এবং বিস্ফোরা দুটোই একসাথে আমাদের পায়ে চেপেছে। দীর্ঘমেয়াদী কিছু অনেক দিন ধরেই ভাবা উচিত ছিল, না হলে এইরকম তাৎক্ষণিক ধাক্কাতে আমরা অনেক বেশি ধরাশায়ী হই। গত 10 দিনে এই নিয়ে 4বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, আর সেই সঙ্গে বেড়েছে রাজনৈতিক চাপানোতর। আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্য সেই রাজনীতি নয়, অর্থনীতি। এই তেলের দাম বাড়ার অর্থনীতি আর আমাদের জনজীবনে তার প্রভাব। কিন্তু অর্থনীতির কথা বললে তো রাষ্ট্রনীতির কথা আসবেই, সেই রাষ্ট্রনীতি নিয়েও আলোচনা হবে। এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ইন্দ্রজিৎ রায়। অধ্যাপক রায় ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইন্দ্রজিৎ দা নমস্কার, আমি ইন্দ্রজিৎ দাই বলছি। নিশ্চয়ই, নমস্কার। সোজা প্রশ্ন, কেন তেলের দাম বাড়ছে, বিশেষ করে ভারতবর্ষে? এই প্রশ্নটা সত্যি সত্যিই সোজা, কারণ এবং উত্তরটাও এক কথায় খুবই সহজ। তার কারণ আমরা সবাই জানি যে একটা বড়সড় ঘটনার পরে, যেদিনই আমেরিকা ইরানে যুদ্ধ ঘোষণা করলো, তারপরেই প্রায় সর্বত্রই সঙ্গে সঙ্গে তেলের দাম বেড়ে গেল এবং দেখা গেল যে আরও সেটা জটিল হয়ে উঠল যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো। এবং তারপর থেকে প্রায় সব দেশেরই একই গল্প, যে তেলের যোগানটা কমে যাচ্ছে। অতএব দেশের যে কোনো দেশেরই ভেতরে সেই চাহিদা মেটানো যাচ্ছে না এবং তেলের দাম বাড়ছে। এটাই হচ্ছে সহজ উত্তর। এবারে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের যোগানের গল্প আছে, যে কোন দেশ কোথা থেকে তেল আমদানি করেন তার উপরে নির্ভর করছে সেই দেশের ভেতরে তেলের দামটা কতটা বাড়বে। আমি ইংল্যান্ডে দেখলাম সেই দিনই, যেদিন যুদ্ধ শুরু হলো সেই দিনই সঙ্গে সঙ্গেই তেলের দাম 30% বেড়ে গেল। এখানে একটু ধাপে ধাপে বেড়েছে। ইংল্যান্ডে বা পশ্চিম ইউরোপে বাজার খুব তাড়াতাড়ি সেটা বুঝিয়ে দেয় যে বাইরের কোনো শক, যাকে আমরা এক্সটার্নাল শক বলি, সেটার সঙ্গে সঙ্গেই বাজার একটা রিয়্যাক্ট করে এবং সেটা ইংল্যান্ডে রাতারাতি হয়ে যায়। এখানে বরং বলা যেতে পারে যে সরকার অনেকটাই নিয়ন্ত্রণে রেখে রেখে সেটা করেছেন। কিছুটা ধাপে ধাপে, তুমি বললে বটে 4বার এটা হলো, হয়তো একসঙ্গেই অনেকটা বেড়ে যেতে পারতো। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রুড অয়েল, তার দামের সঙ্গে একটা যোগ সাধন থাকে। ক্রুড অয়েল যুদ্ধ শুরু হওয়ার পরের দিনই এক ব্যারেলের দাম সেইটা প্রায় 40%, মানে আগে যেটা 70 ছিল সেখান থেকে 140% মতো বেড়ে যায়। তো ধরে নেওয়া যেতে পারে তেলের দামও সেই অর্থে 40% বেড়ে যেতে পারে। তো এইটাই মূলত কারণ, যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে বিশ্ববাজারে, তাই জন্য বিভিন্ন দেশে যোগানটা সামাল দিতে গিয়ে দাম বাড়ছে। এই হচ্ছে মূলত গল্প। ভারতবর্ষ 85% ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে। এই যে ক্রুড অয়েল ইম্পোর্টের উপরে যে নির্ভরশীলতা, সেটা কি ভারতবর্ষের অর্থনীতিকে এই এক্সটার্নাল শকগুলো যখন হচ্ছে তখন আরো ভালনারেবল করে তুলছে? অবশ্যই, অবশ্যই। এবং সেটাই আমি বলছিলাম, কোন দেশে কতটা ধাক্কাটা লাগবে তা নির্ভর করছে সেই দেশের আমদানি কতটা করতে হয় তার উপর। আমরা যদি যাকে স্বনির্ভর বলে যেটা হতাম, তাহলে হয়তো বাইরের এই এক্সটার্নাল শকটা আমাদের ততটা ধাক্কা দিতে পারতো না। আশ্চর্য হব না যদি আরও বাড়তে থাকে, কারণ যতক্ষণ না এই হরমুজ প্রণালীর গল্পটা শেষ হচ্ছে, যতক্ষণ না আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফেরত যাচ্ছি 3 মাস আগে যেখানে ছিলাম, সেইখানে যদি ফেরত না যেতে পারি তাহলে তেলের দাম আরও বাড়বে এটাই
আশঙ্কা করা হচ্ছে, এবং সেটাই হতে চলেছে। কয়েকদিন পরে হয়তো আরেক ধাপ বাড়লো। আমরা 1973 এবং 1979 এই দুটো বছর দেখেছিলাম যে বিশ্বে এরকম একটা জ্বালানি সংকট হয়েছিল, এবং সেটাও মিডল ইস্টে দুটো, ওয়েস্ট এশিয়া এখন যাকে আমরা বলি, সেই ওয়েস্ট এশিয়াতে দুটো ক্রাইসিস, 1973-তে ইসরায়েলের যুদ্ধ এবং 1979-এ ইরানিয়ান রেভলিউশন। আপনার কি মনে হচ্ছে যে 73 এবং 79-র যে সংকট, তার থেকে এবারের সংকটটা আরো বড় হতে চলেছে? হতে পারে, কারণ ইরানেই তুমি যে ধরো আগের ইরানের যখন একটা জমানা বদল হলো সেইটার তুলনা যদি করতে চাই, এবারও কিন্তু একটা বড়সড় জমানা বদল হওয়ার সুযোগ হতে পারতো। অ্যাকচুয়ালি বস্তুত যদি তুমি দেখো, ট্রাম্প চাইছিলেনই সেইটা। ট্রাম্প বারবার বলছেন যে এবার তোমাদের পালা। হ্যাঁ, যেদিনই যুদ্ধ শুরু হলো উনি ভাবছিলেন ইরানের ভেতরে হয়তো পুরোপুরি বদল হবে। এখন সেইটা একটু ঘেঁটে ঘ হয়ে গেছে বলা যেতে পারে, এবং যত সহজে পুরো ব্যাপারটা বদলে যেতে পারতো সেটা একেবারেই হয়নি। অতএব ইরানের ভেতরে কি হচ্ছে সেইটার ওপরে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। আমরা ভেবেছিলাম, বিশেষ করে ট্রাম্প নিজেই ভেবেছিলেন যে যুদ্ধ 7 দিন 10 দিন 15 দিনের গল্প। উনি নিজে বারবার জোর দিয়ে বলছেন, মানে কিছুটা দেখবো জিতবো টাইপের গল্প। হ্যাঁ, কিন্তু উনি ভাবলেন যে হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। আর যত দিন যাচ্ছে তত আরও প্যাঁচালো হয়ে যাচ্ছে। এবার সেই প্যাঁচটা যতক্ষণ না সেই জটটা ছাড়ছে, আমার কিন্তু ধারণা আমাদের দেশ বলে নয়, সর্বত্রই এই সমস্যাটা চলতেই থাকবে। আমরা জানি যে বিশ্বের তেলের বাজারের অধিকাংশটাই যোগান আসে হলো হরমুজ প্রণালী ধরে, কিন্তু ভারতবর্ষের মতো একটা দেশ, সে কি বিকল্প ব্যবস্থা করতে পারতো? মানে ওই প্রণালীর তেল ছাড়া কি অন্য কোথাও থেকে? বা তুমি প্রশ্নটা এক ধাপ এগিয়ে দিতে পারো, শুধু ওই প্রণালীর তেল কেন, তেলটাকেই যদি আমরা সরাতে পারি। চীন যেটা পেরেছে, তুমি যদি এখন চীনের যে কোনো শহরে যাও, বড় শহরে যেতে হবে না, মাঝারি শহরেও তুমি দেখবে গাড়িগুলোর প্রায় সবই ইলেকট্রিক ভেহিকেল হয়ে গেছে। তো আমরা যদি এটা আগে থেকেই, পশ্চিম ইউরোপ তো অনেক দিন থেকেই, ইংল্যান্ড তো বলছে যে 30 সালের মধ্যে 2030-এর মধ্যে প্রায় সমস্ত গাড়িকেই ইলেকট্রিক করে দেওয়ার কথা চলছে। এবারে এটা যদি আমরা আগে থেকে ভাবতে না করতে পারি, তাহলে তোমার তেলের ওপরে আমাদের যে এতটা নির্ভরশীলতা, সেইটা আমাদের তো ধাক্কা দেবেই। এখন তেলের দামের উপরে পুরো অর্থনীতিটাই জড়িয়ে রয়েছে। যে কোনো পরিবহন ব্যবস্থা আমাদের দেশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সড়ক পথে। হ্যাঁ, রেলপথে হয় না তা নয়, হয়, কিন্তু রাত্রিবেলায় তুমি যদি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বেরোতে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা আমরা নির্ভরশীল তেলের ওপরে। কারণ সমস্ত পণ্য পরিবাহিত হচ্ছে কিন্তু ট্রাকের মাধ্যমে, এবং তাদের জ্বালানি তো দিতেই হবে, না হলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি? এত বড় একটা দেশ, তাদের অর্থনীতির পুরোটাই রয়েছে পণ্য পরিবহনের উপরে। এবার সেই পরিবহনের পেছনে রয়েছে তেল। এবার তেল যদি দাম বাড়ে, তাহলে যে কোনো পরিবহনের খরচ বাড়লো। এবার সেই পরিবহনের খরচটা যেহেতু বাড়লো, অতএব যে কোনো পণ্যের দেশের মধ্যে যাতায়াতের খরচ বাড়লো, অতএব তাদের মূল্য তো বাড়বেই। এবার সেই মূল্যটা বাড়লে, যাকে মূল্য বৃদ্ধি বলে, সেইটার জন্য বাকি সমস্ত কাজেই সেটার উপর চাপ পড়বে। অতএব আমাদের এক কথায় বলতে গেলে, বিদেশের ধাক্কার জন্য আজকে আমাদের একদম পেটে ঘাটা লাগলো, তার কারণই হচ্ছে আমাদের এই পুরো শৃঙ্খলাটাই এরকম। সেই শৃঙ্খলাটাকে যদি আমরা অন্যভাবে ভাবতাম, যদি পণ্য পরিবহনটাকে অন্যভাবে করতাম, অথবা তেলের জায়গায় যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা ভাবতাম, তাহলে অনেক অনেক চাপটা কম পড়তো। আপনি ইলেকট্রিক ভেহিকেলের কথা বললেন যখন, আমি একটু ডাইগ্রেস করে যাচ্ছি। ভারতবর্ষে তো এখনো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে পলিসিটা বোধহয় ঠিক মজবুত নয়। না, নেই। মানে বিদেশের তুলনায় তো অনেক অনেক পিছিয়ে আছি আমরা। তার একটা, আমি একেবারেই অন্য গল্পে চলে যাচ্ছি। প্রত্যেক বছর
জানো নিশ্চয়ই এই জলবায়ু সংক্রান্ত একটা, পরিবেশ সংক্রান্ত একটা মানে COP। কনফারেন্স হয়, কপ। প্রায় প্রত্যেক বছরই ভারত একটা কাঁটা হয়ে দাঁড়ায় বিশ্বের সবার কাছে, কারণ প্রায় প্রত্যেক বছরই ভারতকে বোঝানোটা একটা বিশাল দায় হয়ে পড়ে। বিশ্ব নেতারা বলেন যে ভারত কিছুতেই মেনে নিচ্ছে না। এখন এটা ভারতবাসী হিসেবে আমাদের একটু লজ্জাও লাগে যে আমরা বিশ্বের কাছে মনে হয় যেন আমরা পরিবেশ নিয়ে ভাবছি না। হয়তো গল্পটা ততটা ভারতের বিরুদ্ধে বলা যেভাবে হয় ততটা হয়তো সত্যি নয়, কিন্তু সেভাবেই বলা হয়ে থাকে। ভারত আর চীন কিছুতেই যেন এই কপ চুক্তিতে সই করতে চায় না, এবং সারা বিশ্ব আমাদেরকে কিছুটা ভিলেন করে তুলেছে। এইটার মধ্যে পুরোটা সত্যি না হলেও কিছুটা তো সত্যতা আছেই। আমরা সত্যিই হয়তো এই পরিবেশ নিয়ে ভাবছি না। সেটা কেন ভাবছি না সেটা রাষ্ট্রনেতাদের হয়তো আমাদের প্রশ্ন করা উচিত। আমরা কিন্তু সত্যি একটু কম ভাবছি। কিন্তু ভারতবর্ষ তো প্রত্যেকবার এই কপ সম্মেলনে গিয়ে এই প্লেজটা করে যে আমরা অমুক সালের মধ্যে জিরো কার্বন এমিশন এই পর্যায়ে পৌঁছাবো। করে, কিন্তু তুমি এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমি গত ধরো 20-25 বছর ধরে যাতায়াত করছি। আমার মা থাকেন বৈদ্যবাটিতে, আমি ওই পথ দিয়ে প্রত্যেক রাতে না হলেও বেশ ঘন ঘন যাই। তুমি কি কিছু বদল দেখতে পেয়েছো? 20-25 বছর ধরে কি ট্রাকের সংখ্যা কমেছে? কমে তো নেই, বরং বেড়েছে। সাঁতরাগাছির জ্যাম সাংঘাতিক হয়, কারণ রাত 10টার পরে ওখান দিয়ে সব ট্রাক যায়। পরিবহনটা আমরা অন্যভাবে যদি না ভাবি, তাহলে আমরা নিশ্চয়ই যা প্লেজ করছি, যা শপথ নিচ্ছি, তার ধারে কাছেও আমরা কাজে দেখাতে পারছি না। আপনি রাষ্ট্রনীতির প্রসঙ্গে যখন চলেই গেলেন, তখন আরেকটা প্রশ্ন করা এই মুহূর্তে প্রয়োজন বলে মনে হচ্ছে। আমরা তেলই আমাদের একমাত্র ভরসার জায়গা, আমি সেখানেই সেইটুকুতেই আপাতত থাকছি। যদি তাই হয়, তাহলে যেটা বারবার বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রেই বলা হচ্ছে যে পূর্ববর্তী সরকার, কেন্দ্রের কথা আমি বলছি, পূর্ববর্তী কেন্দ্রীয় সরকার, কংগ্রেস পরিচালিত ইউপিএ গভর্নমেন্ট, তখন সেই কেন্দ্রীয় সরকারের এই তেলের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের নীতি ছিল, যেখানে সরকার অনেকটা বেশি নিয়ন্ত্রণ করতো তেলের দাম ভারতবর্ষের বাজারে কি হবে তা। বলা হচ্ছে যে এখন যে সরকার দেশ চালাচ্ছেন, এনডিএ গভর্নমেন্ট, তারা এই তেলের দামটাকে বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে জুড়ে দিয়েছেন। এইটা কি আপনার মনে হয় যে এটা এই তেলের দাম বাড়া বা এই এতটা বাড়ার ক্ষেত্রে একটা সত্যি একটা বড় ফ্যাক্টর হয়েছে? কিছুটা তো হয়েছেই। যখনই কোনো নীতি বদল হয়, ধরো আগের তুমি যেটা বললে সরকারের থেকে এখনকার সরকারের যদি নীতি বদল হয়, তার তো একটা প্রভাব তো পড়বেই। এখন প্রশ্নটা হচ্ছে সেই নীতি বদলটা ঠিক কি ভুল, সেটা তো কিছুটা যাকে বলে প্রুফ ইন দ্য পুডিং, তো তুমি সেই পুডিংটা খেলে বুঝতে পারবে। দেখা তো যাচ্ছে যে তেলের দাম বাড়ছে, অতএব তুমি বলতেই পারো যে এই নীতি বদলটা হয়তো ঠিক হয়নি। না হলে কি হতো সেটা বলা মুশকিল। এই এক্সটার্নাল শকটা না থাকলে কোনটা হতো সেটা বলা মুশকিল। তবে একটা জিনিস ভাবতে হবে যে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে দেশের মধ্যে বাড়বে ঠিকই, কিন্তু একটা জিনিস সরকারকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে আমরা যাকে রিটেল প্রাইস বলে, একদম পেট্রোল পাম্পে গিয়ে যে দামটা দিচ্ছি, সেই দামটার পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। প্রথমত আমরা বিদেশ থেকে তেল আমদানি করছি, সেইটার একটা তো আছেই। এছাড়া বিভিন্ন বড় বড় তেলের কোম্পানিগুলো তাদের নিজেদের প্রতিযোগিতা, সেটা একটা আছে। সবচেয়ে বড় কথা, একদম শেষে গিয়ে সরকারের একটা নিজের শুল্ক যাকে বলে সেটা আছে। তাই জন্য আমি যেটা পেট্রোল পাম্পে গিয়ে আমি যে দামটা দিচ্ছি, সেটা কিন্তু অনেক কিছুর যোগফল। এবার বিদেশেও প্রায় একই গল্প। ইংল্যান্ডেও ধরো ওই একদম শেষে সরকার যে শুল্কটা নিচ্ছে সেটাও আছে। এবারে এই যুদ্ধ শুরু হওয়ার পরেই কিন্তু বিদেশের সঙ্গে তুলনা যদি করি, স্টারমার ঘোষণা করলেন যে ওইখানে ওই ফুয়েল ট্যাক্স যেটা বলে সেটাকে আমি নিয়ন্ত্রণে রাখবো, দরকার হলে ওর ট্যাক্সটা আমি কমিয়ে দেবো বা নেবই না। হ্যাঁ, তো এই মুহূর্তে বোধ হয় 5p বোধ হয় কমিয়েছেন বা এই টাইপের কিছু একটা।
এইবারে একটা এক্সটার্নাল শক এলেই সরকারের একটা দায় থাকে যে তাৎক্ষণিক কিছু একটা করার, যেটা ইংল্যান্ডে ধরো এখন লেবার সরকার করছেন, সেইটা সরকারকে একটা তাৎক্ষণিক ভূমিকা নিতে হয়। এখন সেইটা আর যাকে বলে দীর্ঘমেয়াদী বা লং রান একটা কিছু পরিকল্পনা, যেটা তুমি বললে যে আগের নীতিটা এখন বদলে বিশ্ববাজারের সঙ্গে করা, দুটো আলাদা। একটা হচ্ছে তাৎক্ষণিক আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এবারে দুটোর আলোচনা দুভাবে হতে পারে। এই মুহূর্তে যেটা দরকার, একটা তাৎক্ষণিক কিছু একটা করা দরকার। মানে যেহেতু একটা ধাক্কা আমাদের লাগছে, দেশের মধ্যে যদি আমরা সেটা সামাল না দিতে পারি, সেইটা আগে আমাদের ভাবতে হবে। তারপর তুমি যে প্রশ্নটা করলে সেই দীর্ঘমেয়াদী নীতি নিয়ে পরে ভাবা যেতে পারে। সরাসরি প্রশ্নটার উত্তর দিতে পারা মুশকিল। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে চলাটা হয়তো একদিক থেকে ভালো, কারণ সেটাই তো বাজার, বাজার তো তাই বলে। কিন্তু যেটা দরকার, দেশের অর্থনীতির লাভ কোথায়? মানে আমরা তো সবসময় ভারতবর্ষের অর্থনীতি চিরকালই এক ধরনের সংরক্ষণবাদী, এক ধরনের প্রোটেকশনিস্ট ইকোনমি আমরা এতদিন ধরে প্র্যাকটিস করে এসেছি। তো এই বিশ্ববাজারের সঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজারকে জুড়ে দেওয়ার লাভটা কোথায়? লাভ অর্থে দেখো, বাজারের কিছু গুণও আছে, আবার দোষও আছে অবশ্যই। বাজারের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই এক্সটার্নাল শকগুলো বাদ দিলে বাজার কিন্তু এফিশিয়েন্ট। এখন এটা নিয়ে তর্ক চলতে পারে যে বাজার না বাজার ছাড়া অন্যভাবে বন্টন, সেই তো একেবারেই দর্শনের তত্ত্ব হয়ে গেল। কিন্তু বাজারের ইকুইলিব্রিয়াম যে একটা এফিসিয়েন্সি এনে দেয়, সেটা অস্বীকার করার উপায় নেই। অতএব আমি ব্যক্তিগতভাবে বাজারপন্থী, কিন্তু এটা মানতেই হবে যে যখনই একটা বড় ধাক্কা লাগে, তখন যে তাৎক্ষণিক সরকারের একটা ভূমিকা, সেইটা খুবই গুরুত্বের, এবং সেইটা এই মুহূর্তে খুবই দরকার। এই যে ধাপে ধাপে তেলের দাম বেড়ে চলেছে, সেইটাকে আটকানোর জন্য সরকারের তাৎক্ষণিক একটা ভূমিকা কিন্তু দরকার। তেলের দাম বাড়ার পাশাপাশি আরেকটা ইকোনমিক ফেনোমেনন আমরা বেশ গত কয়েক মাস ধরে দেখছি, সেটা হলো যে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম পড়ছে। আজকে বোধহয় $1.95। এটার সাথে কি তেলের বাজার, তেলের দামের কোনো সম্পর্ক আছে? কোনো দিকেই নেই। এটা দুটো আমাদের দুর্ভাগ্য, একসাথে দুটোই, গোদ এবং বিস্ফোরা দুটোই একসাথে আমাদের পায়ে চেপেছে। দুটো একসাথে হওয়াতে চাপটা অবশ্যই অনেক বেশি পড়ে গেছে। এবারে ধরা যাক আমাদের তেল কিনতে হবে বিশ্ববাজার থেকে, এখন ভারতীয় মুদ্রা এতটাই তলানিতে, আমাদের সেই চাপটা আরো বেশি পড়ছে, বেশি খরচ করতে হচ্ছে, যেহেতু আমরা ডলারে কিনবো তেল। যদি তুমি বলো যে ডলারে এটা পড়লো কেন, এত মানে এতটা খারাপ অবস্থা কেন হলো, সেটার গল্প কিন্তু আলাদা। সে প্রসঙ্গে আমরা আপাতত যাচ্ছি না। সরকার কি করতে পারতো? আবার যদি আমি ওই পুরনো প্রসঙ্গেই ফিরে আসি, সরকার কি এই যে সংস্থাগুলো তেল আমদানি করছে তাদের কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, বা আর কি কি করতে পারে? সরকারের হাতে এই মুহূর্তে তাৎক্ষণিক ওষুধ বলতে খুব বেশি কিছু নেই। মূলত ওই শুল্কটাই আছে, এবং তাতে একটা কোষাগারে টান তো পড়বেই, সেটা ছাড়া আর কিছু করার নেই। ভারতবর্ষ যেখানে একটা ফিসকাল ডেফিসিটের মধ্যে দিয়ে চলছে, এইবার সেটা ছাড়া তো আর খুব একটা গত্যন্তর নেই। যেটা ছিল, যেটা আমি আগেও বলছিলাম, যে একটা দীর্ঘমেয়াদী কিছু অনেক দিন ধরেই ভাবা উচিত ছিল। সেটা দুটো কারণে দরকার। একটা হচ্ছে অর্থনীতির জন্যেই তেলের ওপর এতটা নির্ভরশীলতা দরকার ছিল না, আর 2 নম্বর হচ্ছে পরিবেশের জন্যই আমাদের অনেক আগে ভাবা উচিত ছিল যে তেলের বিকল্প আর কি হতে পারে, আর সাস্টেনেবল অন্য আর অল্টারনেটিভ আর বিকল্প আর কি কি হতে পারে, সেইটা আমাদের অনেক আগে থেকেই ভাবা উচিত ছিল। শুধু নয়, অনেক বেশি সেইটার একটা কার্যকরী কিছু প্রকল্পে আমাদের যাওয়া উচিত ছিল। সেটা সৌরশক্তিই হোক বা ইলেকট্রিক ভেহিকেলই হোক, যত যা যা আছে পরিবেশ বান্ধব আরও বিকল্প যা যা আছে ফসিল ফুয়েলের, সেগুলো নিয়ে আমাদের আরও বেশি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কথা ভাবতেই হবে। না হলে এইরকম তাৎক্ষণিক ধাক্কাতে আমরা অনেক বেশি ধরাশায়ী হয়ে পড়ব। এই শিক্ষাটাই আমাদের নিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ভাবতেই হবে। অসংখ্য ধন্যবাদ
আমরা এই নিয়ে আবার পরে ভবিষ্যতে কোনোদিন আপনার সঙ্গে আলোচনার সুযোগ পাবো। বিশ্ববাজারে তেলের দাম এবং ভারতবর্ষে পেট্রোল ডিজেলের মূল্য কোন দিকে যাচ্ছে, আমাদের এই দুর্গতি থেকে খুব সহজেই নিষ্কৃতি মিলছে কিনা, সেই সমস্ত খবরাখবরে আমাদের চোখ থাকবে। আজকে এটুকুই।